আসসালামু আলাইকুম। এখন আমি অ্যাপোপ্টোসিসের পার্ট 2 আলোচনা করব। তো পার্ট 1 এ আমি অ্যাপোপ্টোসিসের মেকানিজমের জাস্ট হেডলাইনগুলো শর্ট বলেছিলাম। আমি এখন ইন ডিটেইলস আলোচনা করব। তো অ্যাপোপ্টোসিসের পাথওয়ের প্রথমটা হচ্ছে ইনিশিয়েশন পাথওয়ে, যেটা দুইটা সিগন্যালিং পাথওয়ে দ্বারা হয়ে থাকে। একটা হচ্ছে ইনট্রিনসিক পাথওয়ে আর সেকেন্ডটা হচ্ছে এক্সটেন্সিক পাথওয়ে। তো ইনট্রিনসিক পাথওয়েটা অলওয়েজ মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, আর এক্সট্রিনসিক পাথওয়েটা ডেট রিসেপ্টরের মাধ্যমে হয়, ইউজুয়ালি সেল মেমব্রেনে। এখন কথা হচ্ছে এই ইনট্রিনসিক পাথওয়ে এক্সট্রিনসিক পাথওয়ের মেন উদ্দেশ্য কি। এই ইনট্রিনসিক পাথওয়ে এন্ড এক্সটেন্সিক পাথওয়ের মেন উদ্দেশ্য হচ্ছে ক্যাসপাসেস অ্যাক্টিভেশন করা। ঠিক আছে, ক্যাসপাসেস। তো কথা হচ্ছে হোয়াট ইজ ক্যাসপাসেস। তো ক্যাসপাসেস হচ্ছে একটি সিস্টিন প্রোটিয়েজ। তো ক্যাসপাসেস হচ্ছে এক ধরনের সিস্টিন প্রোটিয়েজ, যেটা প্রোটিনকে ব্রেকডাউন করে শুধুমাত্র ওই প্রোটিনটা যখন অ্যাসপার্টিক রেসিডিউতে কনভার্ট হয়। তো এরা ইউজুয়ালি প্রোটিনকে ব্রেকডাউন করে যখন প্রোটিনটা অ্যাসপার্টিক রেসিডিউতে কনভার্ট হয়, তখনই শুধুমাত্র সেটাকে ব্রেকডাউন করে থাকে। তো দেখতে পাচ্ছি ক্যাসপাসেস কি। ক্যাসপাসেস ইউজুয়ালি একটি এনজাইম, যেটা হচ্ছে সিস্টিন প্রোটিয়েজ, যেটা প্রোটিনকে শুধুমাত্র অ্যাসপার্টিক রেসিডিউতে কনভার্সনের পর ওটাকে ডিগ্রেডস করতে পারে। তো ইনট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক পাথওয়ের মেন উদ্দেশ্য হচ্ছে এই ক্যাসপাসেস এনজাইমকে অ্যাক্টিভেশন করা। তো এই ক্যাসপাসেস এনজাইমটা যেটা হচ্ছে ইনট্রিনসিক পাথওয়ে, ওই ইনট্রিনসিক পাথওয়েতে ইউজুয়ালি আমাদের ক্যাসপাসেস 9টা অ্যাক্টিভেটেড হয়, আর এক্সটেন্সিক পাথওয়েতে আমাদের ক্যাসপাসেস 8টা অ্যাক্টিভেটেড হয় অ্যানিমেলে, আর হিউম্যানে ক্যাসপাসেস 10 অ্যাক্টিভেটেড হয়। তো কেন এগুলোর অ্যাক্টিভেশন দরকার? ইউজুয়ালি ক্যাসপাসেস আমাদের সেলে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। ঠিক আছে, যেটাকে বলা হয় ইউজুয়ালি প্রো ক্যাসপাসেস অথবা জাইমোজিনস। তো কথা হচ্ছে এই জাইমোজেন্স বা প্রো ক্যাসপাসে যেটা ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে, তো এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের এই ইনট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক পাথওয়ের দরকার হয়। তো প্রো ক্যাসপাসেসকে অ্যাক্টিভেশন করার পরে প্রো ক্যাসপাসেস বা জাইমোজিনস থেকে ক্যাসপাসেস হয়ে যায়। দেন এই ক্যাসপাসেস একটি ক্যাসপাসেস আরও 10টি ক্যাসপাসেসকে অ্যাক্টিভেটেড করে, 10টি পুনরায় আবার 100টি, এইভাবে অনেকগুলো ক্যাসপাসেস ইউজুয়ালি অ্যাক্টিভেটেড হতে থাকে। তো ইউজুয়ালি সিকোয়েন্সিয়ালি একটা ক্যাসপাসেস থেকে অনেকগুলো ক্যাসপাসেস অ্যাক্টিভেটেড হচ্ছে, এটাকে বলা হয় ক্যাসপাসেস ক্যাসকেড। তো ইউজুয়ালি আমাদের ক্যাসপাসেস ক্যাসকেডের জন্য অ্যাপোপ্টোসিস হয়ে থাকে। তো আমাদের ইনট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক পাথওয়ের মেন উদ্দেশ্যই হচ্ছে এই ক্যাসপাসেসকে অ্যাক্টিভেটেড করা। তো ইউজুয়ালি ইনিশিয়েশন পাথওয়েতে যেটা ইনট্রিনসিক পাথওয়ে, ওই ইনট্রিনসিক পাথওয়েতে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে ক্যাসপাসেস 9 অ্যাক্টিভেটেড হয়, আর এক্সট্রিনসিক পাথওয়েতে ক্যাসপাসেস 8 যেটা এনিমেলে এবং ক্যাসপাসেস 10 যেটা হিউম্যানে অ্যাক্টিভেটেড হয়। তো ইউজুয়ালি আমাদের এই ইনিশিয়েশন পাথওয়ে এবং আমাদের আরেকটি পাথওয়ে আছে যেটা হচ্ছে এক্সিকিউশন পাথওয়ে। ঠিক আছে, কমন এক্সিকিউশন ফেজ যেটা। তো ইনিশিয়েশন পাথওয়ে এবং এক্সিকিউশন পাথওয়ে দুইটা পাথওয়েই পিওরলি এই ক্যাসপাসেসের উপরে ডিপেন্ড করে। ক্যাসপাসেসই ইউজুয়ালি ইনিশিয়েশন করে এবং এক্সিকিউশন করে। তো ইনিশিয়েশনে আমরা দেখতে পাচ্ছি 3টা ক্যাসপাসেস কাজ করতেছে। একটা হচ্ছে ক্যাসপাসেস 9, যেটা ইনট্রিনসিক বা মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়ে ইনিশিয়েশন করতেছে অ্যাপোপ্টোসিস। আর একটা হচ্ছে ক্যাসপাসেস 8 এবং ক্যাসপাসেস 10, এই দুইটা ইউজুয়ালি এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়ে অ্যাপোপ্টোসিস করতেছে। অপরদিকে এক্সিকিউশন যেই ফেজ, এক্সিকিউশন ফেজে দুইটা ক্যাসপাসেস ইউজুয়ালি কাজ করে। একটা হচ্ছে ক্যাসপাসেস 3 আর একটা হচ্ছে ক্যাসপাসেস 6। এই দুইটা ক্যাসপাসেস ইউজুয়ালি ওই সেলের এক্সিকিউশন করে দেয়। তো কথা হচ্ছে এখানে আমরা ইনটেন্সিকে দেখতে পাচ্ছি ক্যাসপাসেস 9, এখানে এক্সটেন্সিকে ক্যাসপাসেস 8 10 আলাদাভাবে পাচ্ছি, বাট এক্সিকিউশন ফেজে ক্যাসপাসেস 3 এবং ক্যাসপাসেস 6 একসাথে কাজ করে সেলটাকে এক্সিকিউট করে দেয়। তো কথা হচ্ছে আমাদের সেলে ইউজুয়ালি যেই ক্যাসপাসেসটা প্রো ক্যাসপাসেস ভাবে নরমালি বা জাইমোজিনস হিসেবে থাকে। তো সেলে যখন আমরা হিস্টোলজিক্যাল বা বায়োকেমিক্যাল যখন এক্সামিনেশন করি, বায়োকেমিক্যাল এক্সামিনেশনের জন্য যদি অ্যাক্টিভেটেড ক্যাসপাসেস পাই, তার মানে সেটা ইন্ডিকেটেড করে সেলটা অ্যাপোপ্টোসিসের দিকে চলে যাচ্ছে, মানে সেলটার কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে।
তো আমি এখন ইলাবোরেটলি আলোচনা করব হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। এবার সেই ইন্ট্রিনসিক পাথওয়ে, তো ইন্ট্রিনসিক পাথওয়ে ইউজুয়ালি মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে। তো ইন্ট্রিনসিক পাথওয়ে, যে পাথওয়ের মাধ্যমে ক্যাসপাসেস অ্যাক্টিভেটেড হয়, ওই ক্যাসপাটেডটা হচ্ছে ইউজুয়ালি ক্যাসপাসেস 9। আমি আগেই বললাম, তো ক্যাসপাসেস 9টা ইউজুয়ালি ইন্ট্রিনসিক পাথওয়ের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়। যেই ক্যাসপাসেস 9টা একটি ইনিশিয়েশন ক্যাসপাসেস, মানে এটা অ্যাপোপ্টোসিস ইনিশিয়েশন করে। তো কথা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াল যে পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে, এটা কিছু ফ্যাক্টর দিয়ে রেগুলেট হয়ে থাকে। প্রথমেই হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর। তো প্রথমে হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর, দুইয়ে হচ্ছে প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টর। তো ইউজুয়ালি এই ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর এবং প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টর দ্বারা মেনলি রেগুলেট হয়ে থাকে। বাট এই অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর এবং প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টরও আরেকটি ফ্যাক্টর রেগুলেট করে থাকে, ঠিক আছে? মানে এই অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর এবং প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টর, এই দুইটার মধ্যে আরেকটি ফ্যাক্টর ইউজুয়ালি কন্ট্রোল করে থাকে। ওই ফ্যাক্টরটাকে বলা হয় সেন্সর, ঠিক আছে? সেন্সর। তার মানে দেখতে পাচ্ছি ইউজুয়ালি মাইটোকন্ড্রিয়াল যেই পাথওয়ে, মানে ইন্ট্রিনসিক পাথওয়ে, ওইটা মেনলি তিনটা ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হচ্ছে। একটা হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর, একটা প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টর, একটা হচ্ছে সেন্সর ফ্যাক্টর। তো অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টরে প্রথমে আসি। তো অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর দেখেই বোঝা যাচ্ছে যে এটা অ্যাপোপ্টোসিসকে ইনহিবিশন করে, তাই না? তো অ্যাপোপ্টোসিস মানে তো সেল ডেথ, আমরা জানি এটা ফিজিওলজিক্যাল হোক প্যাথোলজিক্যাল হোক, সেল তো ডেটই হচ্ছে, তাই না? তো অ্যাপোপ্টোসিসে সেল ডেট হচ্ছে, কোনো সেল মারা যাচ্ছে, তাইলে ধরে নিলাম এটা একটা খারাপ জিনিস। তো খারাপ জিনিসটা যেটা ইনহিবিশন করবে ওটাই তো অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর, তাই না? তাহলে অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর একটি ভালো জিনিস। তো ভালো জিনিস, তো এটা আমি বলতেছি কিভাবে মনে রাখবো। তো বাংলাদেশীয় সব জিনিস ভালো, তাই না? তাইলে প্রথমে আগে বলে নি অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর হচ্ছে BCL। তো অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর হচ্ছে BCL। তো কিভাবে মনে রাখতে পারি? BCL মানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ, এইভাবে মনে রাখতে পারি। তো অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর যেহেতু অ্যাপোপ্টোসিসটা ইনহিবিশন করতেছে, তো সেটা অবশ্যই একটা ভালো জিনিস। তো বাংলাদেশীয় ক্রিকেট লিগ, এটাও অনেক ভালো, নিজের দেশ, তাই না? তো এইভাবে মনে রাখতে পারি বাংলাদেশ ক্রিকেট লিগ, এটা ভালো, মানে এটা হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর। আমি নিজে বানাইছি বাংলাদেশ ক্রিকেট লিগ, বাট এটা কিন্তু BCL, ঠিক আছে? এবার প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টর মানে হচ্ছে যেই ফ্যাক্টরটা অ্যাপোপ্টোসিস করে, ঠিক আছে? মানে অ্যাপোপ্টোসিসকে ইনহ্যান্স করে। তো এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখতে পারি হচ্ছে প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টর, মানে এটা অ্যাপোপ্টোসিস করতেছে। তো অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে সেল ডেড। আমি ধরলাম হচ্ছে কিছু চাউল দিলাম একটা কবুতরকে খাওয়ার জন্য, তো চাউলগুলো হচ্ছে সেল। তো চাউলগুলো যখন ছিটিয়ে দিলাম কবুতরে, সে ওই চাউলগুলো টুকিয়ে টুকিয়ে খেয়ে নিবে। তো কবুতরটা বাক বাকুম করে, তাই না? তো কবুতর হচ্ছে ওই সেলগুলো টুকিয়ে টুকিয়ে খেয়ে নিচ্ছে, তার মানে সেলগুলো ও নষ্ট করে দিচ্ছে। মানে অ্যাপোপ্টোসিসও মনে করবো যে কবুতর যেরকম সেলগুলো খেয়ে নষ্ট করে দিচ্ছে, অ্যাপোপ্টোসিসেও সেলগুলো নষ্ট হয়ে যায়। তো কবুতর তো বাক বাকুম করে, তাহলে প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টর হচ্ছে বাক বাকুম ফ্যাক্টর, মানে হচ্ছে BAK এবং BAX, এইভাবে মনে রাখবো। মানে প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টর হচ্ছে ব্যাক অ্যান্ড ব্যাকস ফ্যাক্টর। এবার সেন্সরটা আমি পরে বলছি। তো প্রথমে আসে হচ্ছে BCL ফ্যামিলি, যেটা অ্যান্টি অ্যাপোপ্টিক ফ্যাক্টর। তো BCL, যেটা BCL ফ্যামিলির মধ্যে ইউজুয়ালি 20টা সদস্য আছে, ঠিক আছে? তো 20টা সদস্যর মধ্যে একটা সদস্য হচ্ছে BCL। তো BCL হচ্ছে নিজেই এই 20টা সদস্যের মধ্যে একটা সদস্য, বাট এই BCL যে সদস্য, এটার নামেই এই ফ্যামিলি পুরোটার নামই BCL করা হয়েছে। কেন নামকরণ করা হয়েছে? কারণ BCL যে সদস্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি সদস্য। কারণ কি, আমাদের যেই লিম্ফোমা হয় বি সেল লিম্ফোমা, এই বি সেল লিম্ফোমাতে শুধুমাত্র এই BCL এর যে একটা মেম্বার আছে এটা অ্যাক্টিভেট হয়। তো কি কারণে অ্যাক্টিভেট হয়? ইউজুয়ালি বি সেল লিম্ফোমাতে আমাদের যে ক্রোমোজোম থাকে, ওই ক্রোমোজোমের ট্রান্সলোকেশন হয়ে যায়। তো এই ট্রান্সলোকেশনটা ইনহিবিট করার জন্য BCLটা চলে আসে। তো এই ট্রান্সলোকেশন ইনহিবিট করে ওই ট্রান্সলোকেশনটাকে রিঅ্যারেঞ্জ করে দেয়, যার কারণে বি সেল লিম্ফোমাটা অনেক কমে যায়। তো এই BCL হচ্ছে এই বি সেল লিম্ফোমাতে যেই ক্রোমোজোমের
ট্রান্সলোকেশন ওটা ইনহিবিট করে ওটাকে রিঅ্যারেঞ্জ করে দেয়। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের বি সেল লিম্ফোমাই ওভার এক্সপ্রেসড হচ্ছে। তো এই বিসিএলটা ওভার এক্সপ্রেস হচ্ছে বলে এই বিসিএল এর নামেই এই যে 20টা মেম্বার আছে সবগুলোকে একত্রে বিসিএল ফ্যামিলি বলা হয়, ঠিক আছে। তো বিসিএল ফ্যামিলির ইউজুয়ালি সব সদস্যকে 3টা গ্রুপে ভাগ করা হয়। তো 3টা গ্রুপে ভাগ করা হয় 2টা বৈশিষ্ট্যের ভিত্তিতে, একটা হচ্ছে এদের ফাংশনের ভিত্তিতে আর একটা হচ্ছে ডোমেনের ভিত্তিতে, যেই ডোমেনকে বলা হয় বিএইচ ডোমেন, ঠিক আছে। তো এই বিএইচ ডোমেনকে বলা হয় বিসিএল হোমোলজি। মানে কি, যে বিসিএল ফ্যামিলির মেন যেই সদস্য বিসিএল সদস্য, এই বিসিএলটা হচ্ছে 4টা ডোমেন এক্সপ্রেস করে তার সারফেসে, যেই ডোমেনকে বিএইচ ডোমেন বলা হয় বা বিসিএল হোমোলজি বলা হয়ে থাকে। তো এই বিসিএল ফ্যামিলির 20 সদস্য তাদের ফাংশনের উপরে এবং এই ডোমেন কতটা এক্সপ্রেস করতেছে তার উপর ভিত্তি করে ইউজুয়ালি বিসিএল ফ্যামিলিকে 3টা গ্রুপে ভাগ করা হয়। তো অ্যান্টি অ্যাপোপটিক যেই ফ্যাক্টর, এই অ্যান্টি অ্যাপোপটিক ফ্যাক্টরের মধ্যে 3টা ফ্যাক্টর মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই 3টা ফ্যাক্টরই বিসিএল ফ্যামিলিরই অন্তর্গত। তো ফ্যাক্টর 3টা হচ্ছে বিসিএল টু, বিসিএল এক্স এল এবং MCL1। তো এই 3টা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি অ্যাপোপটিক ফ্যাক্টরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। তো কেন এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে BCL2, BCLXL এবং MCL1 এই 3টাই BH এর যে 4টা ডোমেন, 4টা ডোমেনকেই তাদের সারফেসে এক্সপ্রেস করে এবং তাদের ফাংশনও এক, ঠিক আছে। তো এরা BH ডোমেনের 4টা ডোমেনকেই একত্রে এক্সপ্রেস করে বলে এদেরকে, মানে এই 3টা সদস্যকে একত্রে BH1 to 4 বলা হয়ে থাকে। তো এবার আসে হচ্ছে প্রো অ্যাপোপটিক ফ্যাক্টর। তো প্রো অ্যাপোপটিক ফ্যাক্টর মানে যেগুলো অ্যাপোপ্টোসিস করে ওদেরকে প্রো অ্যাপোপটিক ফ্যাক্টর বলা হয়ে থাকে। তো প্রো অ্যাপোপটিক ফ্যাক্টরগুলো ইউজুয়ালি অ্যাপোপ্টোসিসকে ইনহ্যান্স করে। তো এরা হচ্ছে বিসিএল ফ্যামিলির মতো এরাও বিএইচ 4টা যেই ডোমেন, ওই 4টা ডোমেনকে ইউজুয়ালি সারফেসে এক্সপ্রেস করে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সেন্সর ফ্যাক্টর। তো সেন্সর ফ্যাক্টর বলার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই বিএইচ যেই ডোমেন, এই বিএইচ ডোমেনকে 1, 2, 3, 4 হিসাবে ইউজুয়ালি নামকরণ করা হয়। তো এই সেন্সর ফ্যাক্টর অলওয়েজ আমাদের বিএইচ এর একটা ডোমেনকেই এক্সপ্রেস করে, সেটা হচ্ছে BH3। এই জন্য সেন্সর ফ্যাক্টরকে কমনলি BH3 ফ্যাক্টর বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই সেন্সর ফ্যাক্টরের কাজ হচ্ছে অ্যান্টি অ্যাপোপটিক ফ্যাক্টরের স্টিমুলেশন বা ইনহিবিশন এবং প্রো অ্যাপোপটিক ফ্যাক্টরের স্টিমুলেশনটাকে ইনহ্যান্স করা। মানে ইজিভাবে বলতে গেলে সেন্সর ফ্যাক্টরে অ্যান্টি অ্যাপোপটিক ফ্যাক্টর এবং প্রো অ্যাপোপটিক ফ্যাক্টরের মেন রেগুলেশনটা করে থাকে। তো BH3 এর মধ্যে ইম্পর্টেন্ট মেম্বার হচ্ছে ব্যাড, বিড, বিম, পুমা এবং নকশা। তো দেখতে পাচ্ছি সেন্সরের মধ্যে যেটা BH3, তার মধ্যে হচ্ছে 5টা ইম্পর্টেন্ট সদস্য ব্যাড, বিড, বিম, পুমা, নকশা। তো এটা কিভাবে মনে রাখতে পারি? মনে রাখতে পারি একটি পুমা মানে চিতাবাঘ, চিতাবাঘ একটি বাড়ির বিমের নকশা করলো, মানে বাড়ির বিম মানে হচ্ছে যে কলাম করা হয়, কলামের নিচে যেটা থাকে ওটাকে বিম বলে। তো একটি পুমা একটি বাড়ির বিমের নকশা করলো, বাট ওই নকশায় হালকা একটু ভুল ছিল, এই জন্য হালকার ইংলিশ হচ্ছে লিটল বিট। তো এই নকশায় লিটল বিট ব্যাড ছিল, ব্যাড মানে ভুলই ধরে নিলাম। তো আমি বলছি পুমা একটি বিমের নকশা করলো যেটাই লিটল বিট ব্যাড ছিল। তো এইভাবে আমরা লিখতে পারি পুমা মানে পুমা একটি বাড়ির বিমের নকশা করলো, বিম থেকে বিম, নকশা থেকে নকশা, যাতে লিটল বিট এর বিট থেকে বিট এবং ব্যাট ছিল থেকে ব্যাট, এইভাবে আমরা রাখতে পারি, ঠিক আছে। তো এখন কথায় আসি যে অ্যান্টি অ্যাপোপটিক ফ্যাক্টর যেটা BCL গ্রুপের সদস্য, যেগুলা এই BCL গ্রুপের সদস্য ইউজুয়ালি মেনটেন হয় গ্রোথ ফ্যাক্টর দিয়ে, ঠিক আছে। গ্রোথ ফ্যাক্টর বা একটা সেলে যেই সব সার্ভাইভাল সিগন্যাল থাকে, এই গ্রোথ ফ্যাক্টর এবং সার্ভাইভাল সিগন্যাল দিয়ে এই BCL গুলো মেনটেন হয়। যতক্ষণ একটা সেলে গ্রোথ ফ্যাক্টর আসে ততক্ষণ এই BCL গুলো ইনট্যাক্ট থাকে। অপরদিকে যেটা হচ্ছে ব্যাক এবং ব্যাকস, এইগুলো অ্যাক্টিভেটেড হয় এই সেন্সর গ্রুপ দিয়ে,
এই সেন্সর গ্রুপটা এটাকে অ্যাক্টিভেটেড করে। তো কথা হচ্ছে সেন্সর গ্রুপ কখন তাইলে অ্যাক্টিভেটেড হবে? সেন্সর গ্রুপ অ্যাক্টিভেটেড হয় যখন আমাদের এই গ্রোথ ফ্যাক্টরটা আর থাকে না, কমে যায়, বা সেলের ডিএনএতে কোনো ড্যামেজ হয়, অথবা সেলের যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস হয়, তাহলে এই সেন্সর পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়। তো এই সেন্সর পাথওয়ে যখন এই গ্রোথ ফ্যাক্টর কমে গেলে অ্যাক্টিভেটেড হয়, সেন্সর পাথওয়েটা আবার ব্যাকস এবং ব্যাককে অ্যাক্টিভেটেড করে। অপরদিকে এই সেন্সর পাথওয়ের আরেকটা কাজ হচ্ছে এটাই বিসিএলকে ইনহিবিশন করে দেয়। ঠিক আছে? তো এবার আসি এই ফ্যাক্টরগুলো কোথায় থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটি সেল। তো সেলের মধ্যে একটি মাইটোকন্ড্রিয়া থাকে, এটা হচ্ছে একটি মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? বড় করে আঁকালাম। তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে এটা আউটার মেমব্রেন আর এটা ইনার মেমব্রেন। তো কথা হচ্ছে যেটা বিসিএল বা বিসিএল গ্রুপের সদস্য, যেমন বিসিএল2, বিসিএল, এক্সএল, এমসিএল1, এগুলো মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে এইভাবে থাকে। তো আউটার মেমব্রেনে থেকে কি করে, এই বিসিএল গুলো এই মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনের পারমাবিলিটিটাকে ইনহিবিট করে দেয়, মানে বিসিএল গুলো মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনকে স্টেবল করে দেয়, যার কারণে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেই এনজাইম থাকে, ইউজুয়ালি সাইটোক্রোম সি এবং ক্যাসপাসেস, এগুলো লিক আউট হয়ে বাইরে আসতে পারে না। তো এই বিসিএল গুলো মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে এইভাবে থেকে আউটার মেমব্রেনকে স্টেবল করে দেয়। ঠিক আছে? আর বিসিএল কে আবার অ্যাক্টিভ রাখে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বা সেলের সার্ভাইভাল সিগন্যাল, যেমন নিউট্রিশন যা যা লাগে ওইগুলো আবার এই বিসিএল কে অ্যাক্টিভেটেড রাখে। ঠিক আছে? তো বিসিএল শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনেই থাকে না, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসেও থাকে, আবার কিছু কিছু বিসিএল এই সাইটোপ্লাজমেও ফ্রিলি এইরকম থাকে। এবার আসে ব্যাক এবং ব্যাক্স। ব্যাক এবং ব্যাক্স ইউজুয়ালি সাইটোপ্লাজমে থাকে। যখন ব্যাক এবং ব্যাক্স অ্যাক্টিভেটেড হয় তখন এরা এই মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে এসে এইভাবে অলিগোমারাইজ বা ডাইমারাইজড হয়ে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সাইটোক্রোম সি এবং ক্যাসপাসেস থাকে ওইগুলোকে লিক করে সাইটোপ্লাজমে বের করে দেয়, যার মাধ্যমে অ্যাপোপ্টোসিস ইনিশিয়েট হয়ে থাকে। অপরদিকে যেটা সেন্সর, এই সেন্সরগুলো ইউজুয়ালি সেলের মধ্যে থাকে। তো সেন্সরগুলো ইউজুয়ালি অ্যাক্টিভেটেড হবে যখন এই সেলের ডিএনএ ড্যামেজ হবে, অথবা গ্রোথ ফ্যাক্টরটা কমে যাবে, অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস মানে হচ্ছে ওইখানে যদি মিসফোল্ডেড প্রোটিন বেশি জমা হয়। তো এই তিনটার কারণে ইউজুয়ালি এই BH3টা অ্যাক্টিভেটেড হবে। তো BH3-র কাজ হচ্ছে ব্যাক এবং ব্যাক্সকে অ্যাক্টিভেটেড করা এবং বিসিএলকে ইনহিবিটেড করা। অপরদিকে যখন গ্রোথ ফ্যাক্টর কমে যাচ্ছে তখন বিসিএল-এর সার্ভাইভালের জন্য গ্রোথ ফ্যাক্টরও থাকতেছে না, তো বিসিএলও ওই সার্ভাইভালও পাচ্ছে না, আবার BH3 আবার আরেক দিক থেকে ইনহিবিশনও করে দিচ্ছে। আলটিমেটলি বিসিএল একদমই কমে যাবে এখান থেকে। ঠিক আছে? তো মেকানিজমে চলে আসি। এবার চলে আসি মেকানিজম। তো মেকানিজমে দেখতে পাচ্ছি এটা একটি সেল, এই যে কালো কালারের বর্ডার, এটা একটি সেল, এবং এখানে যেটা ব্লু কালার এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা ইনার মেমব্রেন, এটা আউটার মেমব্রেন। তো ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মধ্যে সাইটোক্রোম সি এবং ক্যাসপাসেস এনজাইম ইউজুয়ালি থাকে। তো চলে আসি একটা সেলে যখন নর্মাল গ্রোথ ফ্যাক্টরটা থাকে, মানে একদম গ্রোথ ফ্যাক্টর ঠিক আছে নর্মাল, তখন ওই গ্রোথ ফ্যাক্টরটা ইউজুয়ালি সেলটাকে অ্যালাইভ রাখে। ঠিক আছে? তো ইউজুয়ালি গ্রোথ ফ্যাক্টর বা সার্ভাইভার সিগন্যাল যদি নর্মাল থাকে তাহলে এই গ্রোথ ফ্যাক্টরটা গিয়ে এই বিসিএল, যেটা মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে থাকে, এটাকে ইউজুয়ালি অ্যাক্টিভ রাখে। তো বিসিএল এর কাজ তো আমরা জানি, বিসিএল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনকে স্টেবল রাখে, যার কারণে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোক্রোম সি এবং ক্যাসপাসেস লিক আউট হতে পারে না। তো দেখা যাচ্ছে কোনো কারণে এই গ্রোথ ফ্যাক্টরটা ইনহিবিশন হয়ে গেল, অথবা ডিএনএ ড্যামেজ হলো, অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস হলো। এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস হয় যখন মিসফোল্ডেড প্রোটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলারের মধ্যে জমা হয় তখন, অথবা ডিএনএ ড্যামেজ হলো। তো সব যখন ড্যামেজ হয় তখন আলটিমেটলি এটা হচ্ছে মানে এই ড্যামেজটা ইউজুয়ালি সেন্সর করে এই BH3 প্রোটিনটা। ঠিক আছে? তখন এই BH3 প্রোটিন দুইটা কাজ করে। কি কি? BH3 প্রোটিন এই BCL কে ইনঅ্যাক্টিভেটেড করে দেয়, এবং অপরদিকে এই BH3টা গিয়ে এই ব্যাক্স এবং যেই ব্যাক আছে তাদেরকে অ্যাক্টিভেটেড করে দেয়, যেই দুইটা হচ্ছে একটি প্রো অ্যাপোপ্টিক ফ্যাক্টর। তো মানে BH3 একদিক থেকে BCL কে ইনঅ্যাক্টিভেটেড করতেছে, অপরদিকে ব্যাক্সকে অ্যাক্টিভেট করতেছে।
অপরদিকে এখানে যখন গ্রোথ ফ্যাক্টরের সার্ভাইভাল আর থাকতেছে না, গ্রোথ ফ্যাক্টরই কমে যাচ্ছে, তাহলে বিসিএল নিজে ওই গ্রোথ ফ্যাক্টরের জন্যও ইনহিবিটেড হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি বিসিএল এর সার্ভাইভালের জন্য গ্রোথ ফ্যাক্টর দরকার হয়। তো একদিক থেকে গ্রোথ ফ্যাক্টর কমে যাওয়ার কারণেও বিসিএল ইনহিবিটেড হয়ে যাচ্ছে, আবার বিএইচ3 এই ডিএনএ ড্যামেজ বা ইয়ার স্ট্রেসের জন্যও অ্যাক্টিভেটেড হয়ে ওই বিসিএল কে ইনহিবিট করে দিচ্ছে। আলটিমেটলি বিসিএল পুরোই ইনহিবিটেড হয়ে যাচ্ছে, যার কারণে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনের প্রোটেকশনটা থাকতেছে না। তো যখন প্রোটেকশন থাকতেছে না, তখন এই ব্যাক এবং ব্যাকস্টার সাইটোপ্লাজম থেকে এসে এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে এইভাবে ডাইমেরাইজড হয়ে যায়। ঠিক আছে, তো ইউজুয়ালি রবিনসের 9 নাম্বার এডিশনে আছে অলিগোমারাইজড হয়, আর 10 নাম্বার এডিশনে আছে ডাইমেরাইজড হয়। তো আমি ডাইমেরাইজডটা বললাম। তো এরকম যখন ডাইমেরাইজড হয়ে যায়, তখন এই মাইটোকন্ড্রিয়ার পারমাবিলিটি অনেক বেড়ে যায়, যার কারণে এই সাইটোক্রোম সিটা লিক হয়ে বাইরে চলে আসে এবং ক্যাসপাসেসও লিক হয়ে বাইরে চলে আসে। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে ক্যাসপাসেস তো ইনঅ্যাক্টিভেট ফর্মে থাকে। তো ধরলাম হচ্ছে যে ইনিশিয়েশন ক্যাসপাসেস 9, এই ক্যাসপাসেস 9টা বাইরে চলে আসে। ঠিক আছে, অপরদিকে সাইটোক্রোম সিটা বাইরে চলে আসে। তো ক্যাসপাসেস 9টা তো ইনঅ্যাক্টিভেটেড আছে, মানে প্রো ক্যাসপাসেস বা জাইমোজিনস আছে, তো ওটাকে তো অ্যাক্টিভেটেড করতে হবে, তাই না? তখন কি হয়, যে সাইটোক্রোম সিটাও বের হইলো। এই সাইটোক্রোম সিটা যে অ্যাপা F1 আছে, মানে আপা আছে। ঠিক আছে, মানে সেলের মধ্যে একটা আপা থাকে, ওই আপাটার নাম হচ্ছে আপা F1। তো এই সাইটোক্রোম সিটা আপার সাথে চুক্তি করে জটলা পাকায় এই ক্যাসপাসেস 9 কে ইউজুয়ালি অ্যাক্টিভেটেড করে দেয়। তো এই সাইটোক্রোম সি বাইরে এসে আপার সাথে জটলা পাকায়। ঠিক আছে, জটলা পাকায় কি করে, একটি হুইল লাইক স্ট্রাকচার ফর্ম করে, এরকম হুইল লাইক স্ট্রাকচার, হুইল। তো এটাকে বলা হয় অ্যাপোপ্টোসোম। তো এই অ্যাপা F1 এর ফুল মিনিং হচ্ছে অ্যাপোপ্টোসিস অ্যাক্টিভেশন ফ্যাক্টর 1। তো সাইটোক্রোম সিটায় আপার সাথে জটলা পাকিয়ে একটি হুইল লাইক স্ট্রাকচার প্রডিউস করলো, যেটাকে বলা হয় অ্যাপোপ্টোসোম। এই অ্যাপোপ্টোসোমটা কি করে, অ্যাপোপ্টোসোমটা এসে এই প্রো ক্যাসপাসেস যেটা ক্যাসপাসেস 9টা ওর সাথে বাইন্ড করে এই ক্যাসপাসেস 9 কে অ্যাক্টিভেটেড করে দেয়। তো ক্যাসপাসেস 9 যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, ক্যাসপাসেস 9টা তার পার্শ্ববর্তী যত প্রো ক্যাসপাসেস থাকে সব ক্যাসপাসেসকে অ্যাক্টিভেটেড করে দেয়। আলটিমেটলি যত ক্যাসপাসেস আছে একের পর এক অ্যাক্টিভেটেড হতে থাকে। তো আলটিমেটলি একটি ক্যাসপাসেস ক্যাসকেড অ্যাক্টিভেশন হয়ে যায়। তো এটা শুধু ইনিশিয়েশন ফ্যাক্টর, মানে ইনিশিয়েশন ক্যাসপাসেস 9 কে অ্যাক্টিভেটেড করে না, ক্যাসপাসেস অ্যাক্টিভ হতে 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 আলটিমেটলি ক্যাসপাসেস 3 এবং ক্যাসপাসেস 6ও অ্যাক্টিভেটেড হয়, যেই ক্যাসপাসেসগুলো ইউজুয়ালি এক্সিকিউশন করে থাকে, মানে এই সেলটা ডেড করে থাকে। তো কথা হচ্ছে এইভাবে ক্যাসপাসেস অ্যাক্টিভেশন হয়ে গেল। তো অপর দিকে কি হয়, আমাদের সেলে কিছু ফ্যাক্টর থাকে যেটাকে বলা হয় আইএপিএস ফ্যাক্টর। এই আইএপিএস ফ্যাক্টরটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্লকার অফ অ্যাপোপ্টোসিস, মানে আইএপিএসটা ইউজুয়ালি অ্যাপোপ্টোসিসকে ব্লক করে দেয়। ঠিক আছে, তো কথা হচ্ছে যখন এই মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের পারমাবিলিটিটা বেড়ে যাচ্ছে, তখন মাইটোকন্ড্রিয়া থেকে এসএমএসি মানে স্ম্যাক ফ্যাক্টর বা ডিয়াবলো ফ্যাক্টরও বের হয়ে যায়, বের হয়ে এই আইএপিএস কে ব্লক করে দেয়। ঠিক আছে, তো আইএপিএস যখন ব্লক হয়ে যাচ্ছে, এটা আর অ্যাপোপ্টোসিস ইনহিবিট করতে পারে না, আলটিমেটলি সেলটার অ্যাপোপ্টোসিস শুরু হয়ে যায়। তো একটা ফিগার দেখলে বুঝতে পারবো, সেটা হচ্ছে নর্মালি এটা হচ্ছে একটি ভায়াবল সেল। ভায়াবল সেলে সার্ভাইভাল সিগন্যাল মানে গ্রোথ ফ্যাক্টর আছে, যার কারণে BCL2টা ইউজুয়ালি নর্মালি প্রডিউস হচ্ছে। তো এই BCL2টা বা BCL-XL গুলো ইউজুয়ালি মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে যে আছে, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে স্টেবল করে রাখছে, যার কারণে সাইটোক্রোম সি বা আজল ক্যাসপাসেস লিক হতে পারছে না, এই যে নো লিকেজ অফ সাইটোক্রোম সি। অপরদিকে যদি অ্যাপোপ্টোসিস হয়, তখন কি হয়, ল্যাক অফ সার্ভাইভাল সিগন্যাল, মানে গ্রোথ ফ্যাক্টরের সিগন্যালটাও আর হচ্ছে না, বা ইরিডিয়েশন হচ্ছে, যে ইরিডিয়েশনের জন্য ইউজুয়ালি ডিএনএ ড্যামেজ হয়ে যাচ্ছে। তখন কি হবে, BH3 ফ্যাক্টর যেগুলো ওইগুলো সেন্সর হবে। সেন্সর হওয়ার কারণে ওই BH3 ইউজুয়ালি BCL কে ইনহিবিট করে দিবে, মানে অ্যান্টাগনিজম অফ BCL2। অপরদিকে অ্যাক্টিভেশন অফ ব্যাক্স চ্যানেল, এই যে ব্যাক্স চ্যানেলটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, যার মাধ্যমে সাইটোক্রোম সিটা যে লিক হয়ে বাইরের দিকে চলে আসছে।
যে লিকেজ অফ সাইটোক্রোম সি অ্যান্ড আদার প্রোটিন, যার কারণে অ্যাপোপ্টোসিস হয়ে যাচ্ছে। তাইলে অ্যাপোপ্টোসিসের মেন মেকানিজমই পাচ্ছি হচ্ছে ল্যাক অফ সার্ভাইভাল সিগন্যাল, অ্যাক্টিভেশন অফ BH3, then inactivation of BCL factor and activation of Bax, ultimately leakage of cytochrome C and apoptosis। এটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। এবার আসবে এক্সট্রিনসিক পাথওয়ে। এবার সেই এক্সট্রিনসিক পাথওয়ে ইউজুয়ালি ডেট রিসেপ্টর দিয়ে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে রিসেপ্টরগুলো কি? ডেট রিসেপ্টর হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের একটি সদস্য। তো কথা হচ্ছে যেই সব টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের সাথে ডেট ডোমেনগুলো থাকে, ডেট ডোমেন ওইগুলোকে বলা হয় ডেট রিসেপ্টর। আর যেসব টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের সাথে এই ডেট ডোমেনগুলো থাকে না, ওইগুলো ইউজুয়ালি আর অ্যাপোপ্টোসিস করে না, ওই টিউমার নেক্রোসিস ফ্যাক্টরগুলো ইনফ্লামেশন করে থাকে। তো দেখতে পাচ্ছি যেই সব টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের সাথে ডেট ডোমেন থাকে ওইগুলো অ্যাপোপ্টোসিস করে, আর যেই সব টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের সাথে এই ডেট ডোমেন থাকে না ওইগুলো ইনফ্লামেশন করে থাকে। তাইলে আসি ডেট রিসেপ্টরটা কি? ডেট রিসেপ্টর হচ্ছে ফাস্ট প্রোটিন আর ডেট ডোমেনের মাধ্যমে একটা রিসেপ্টর, ফাস্ট প্রোটিন। তো ফাস্ট প্রোটিনটা কি? ফাস্ট প্রোটিনটা হচ্ছে মেনলি CD95, যেটা কোনো সেলের সাইটোপ্লাজমের সারফেসে থাকে। তো এটা হচ্ছে একটা সেলের সাইটোপ্লাজমের সারফেসে ফাস্ট প্রোটিন থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ফাস্ট প্রোটিন বা CD95। তো ফাস্ট প্রোটিনটা এরকম সেল মেমব্রেনের ভিতরে গিয়ে এইরকম একটা ডোমেনের সাথে বাইন্ড করে, ঠিক আছে। এটা হচ্ছে ডেট ডোমেন। তো ডেট রিসেপ্টর আসলে এই ডেট ডোমেন এবং ফাস্ট প্রোটিনের মাধ্যমে ইউজুয়ালি ফর্ম হয়ে থাকে। যে ডেট ডোমেনটা ইউজুয়ালি সাইটোপ্লাজমের মধ্যে থাকে আর ফাস্ট রিসেপ্টরটা সারফেসে থাকে। তো এই ফাস্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফাস্ট লিগ্যান্ড, ঠিক আছে, ফাস্ট লিগ্যান্ড। তো এই ফাস্ট লিগ্যান্ডটা হচ্ছে আমাদের টি লিম্ফোসাইটের সারফেসে ইউজুয়ালি থাকে। তো টি লিম্ফোসাইটের সারফেসে থাকে এবং সাইটোটক্সিক টি সেলের সারফেসে ইউজুয়ালি থাকে। তো এই ফাস্ট লিগ্যান্ডের কাজ কি? ফাস্ট লিগ্যান্ডের কাজ হচ্ছে যেই সব টি লিম্ফোসাইটগুলো সেলফ রিঅ্যাক্টিভ, মানে যেসব টি লিম্ফোসাইটগুলো ইউজুয়ালি ইম্যাচিউর বা সেলফ রিঅ্যাক্টিভ থাকে তাদেরকে এই ফাস্ট লিগ্যান্ডের মাধ্যমে ইলিমিনেশন করে দেওয়া হয়। তো মেকানিজমে চলে আসি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ফাস্ট লিগ্যান্ড, তাই না, মেনলি ফাস্ট লিগ্যান্ড জাতীয় যেই সব সেল, ওই সব সেল এসে সেল সারফেসে যে ফাস্ট প্রোটিনের সাথে বাইন্ড করে। তো কথা হচ্ছে ফাস্ট লিগ্যান্ড যখন এই ফাস্ট প্রোটিনের সাথে বাইন্ড করে তখন এই ফাস্ট লিগ্যান্ডটা তিনটা ফাস্ট প্রোটিনকে একত্রে করে বাইন্ড করে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, দুইটা, তিনটা। তো তিনটা ফাস্ট প্রোটিনকে একত্রে করে ফাস্ট লিগ্যান্ডটা বাইন্ড করছে। বাইন্ড করার ফলে এই যে ডেড ডোমেন দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা ডেড ডোমেন একসাথে কাছাকাছি হয়ে যায়। তো ডেড ডোমেনটার কাজ হচ্ছে প্রোটিন ইন্টারাকশন করা, ঠিক আছে। তো ডেড ডোমেন তিনটা যখন একত্রে চলে আসে তখন এই ডেড ডোমেনগুলোর একটি বাইন্ডিং সাইট তৈরি হয়, যেই বাইন্ডিং সাইটে অ্যাডাপ্টার প্রোটিন বাইন্ড করে। এটা হচ্ছে একটি অ্যাডাপ্টার প্রোটিন। তো কথা হচ্ছে অ্যাডাপ্টার প্রোটিন যখন এই ডেড ডোমেনের সাথে বাইন্ড করে তখন অ্যাডাপ্টার প্রোটিনেরও একটি নিজস্ব ডোমেন থাকে। এই ডোমেনকে বলা হয় ফ্যাট ডোমেন, এই যে এফএডি ডোমেন। মনে করলাম যে ফাঁদে ফেলাই দিল তাকে, ঠিক আছে। তো ফাট ডোমেনের ফুল মিনিং হচ্ছে ফ্যাস অ্যাসোসিয়েটেড ডেড ডোমেন। তো এই ফ্যাডের মাধ্যমে ইউজুয়ালি অ্যাডাপ্টার প্রোটিন এসে এই তিনটা ডোমেনের সাথে বাইন্ড করতেছে। বাইন্ড করার পরে যে ফ্যাড এবং এই অ্যাডাপ্টার প্রোটিনের যে কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে এটা ইউজুয়ালি প্রোক্যাসপাসেস 8কে ক্লিভেজ করে ক্যাসপাসেস 8 বানাই দিচ্ছে। তো ক্যাসপাসেস 8 ইউজুয়ালি আরও কিছু ক্যাসপাসেসকে অ্যাক্টিভেটেড করে। এইভাবে ক্যাসপাসেস অ্যাক্টিভেট হতে ইউজুয়ালি ক্যাসপাসেস ক্যাসকেড অ্যাক্টিভেশন হয়ে যায়, যার কারণে ইনিশিয়েশন হয়ে যায় অ্যাপোপ্টোসিস। তো আমি আগেও মেনশন করেছি যে এখানে শুধু ইনিশিয়েশন ক্যাসপাসেস অ্যাক্টিভেশন হয় না, এক্সিকিউশনাল ক্যাসপাসেসও অ্যাক্টিভেটেড হয়, যেমন ক্যাসপাসেস 3, ক্যাসপাসেস 6। তো এই ক্ষেত্রে এক্সিকিউশনাল ক্যাসপাসেসও আলটিমেটলি অ্যাক্টিভেটেড হয়ে অ্যাপোপ্টোসিসে সেলটার ডেট হয়ে যায়। তো কথা হচ্ছে এইখানেও কিছু ইনহিবিটরি ফ্যাক্টর থাকে, যেমন হচ্ছে ফ্লিপ ফ্যাক্টর থাকে, ঠিক আছে। ফ্লিপ ফ্যাক্টরটা ইউজুয়ালি এই প্রোক্যাসপাসেসের সাথে বাইন্ড করে প্রোক্যাসপাসেসের অ্যাক্টিভেশনটা ইনহিবিশন
করে দেয়। তো কেন ইনহিবিশন করে? ফ্লিপ ফ্যাক্টরের মধ্যে কোনো প্রোটিয়েজ অ্যাক্টিভিটি থাকে না, এটার মধ্যে কোনো প্রোটিয়েজ অ্যাক্টিভিটি নাই, এই জন্য এটা প্রোক্যাসপাসেসকে ইনহিবিশন করে দেয়। তো কিছু ভাইরাসে বা হিউম্যান সেলে এই ফ্লিপ থাকে, এই ফ্লিপের কাজ হচ্ছে এই ফ্যাস অ্যাসোসিয়েটেড সেল ডেথ বা ফ্যাস অ্যাসোসিয়েটেড অ্যাপোপ্টোসিসটা ইনহিবিশন করা। এই জন্য কিছু ভাইরাস অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ডেথ হয় না এই ফ্লিপের জন্যে। তো কিছু সেল আছে আমাদের বডিতে, সেটা হচ্ছে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক দুইটা পাথওয়ের মাধ্যমে অ্যাপোপ্টোসিস করে থাকে। যেমন হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক বিটা সেল এবং আমাদের হেপাটোসাইট। তো এই প্যানক্রিয়াটিক বিটা সেল এবং হেপাটোসাইটের ক্ষেত্রে কি হয়? প্রথমে ইউজুয়ালি এদের এক্সট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়। এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেটেড হওয়ার পরে এই ফ্যাসের মাধ্যমে এইদিকে BH3 ডোমেনও অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো BH3 ডোমেনের মধ্যে যেটা বিড থাকে, ওই বিটটা ইউজুয়ালি অ্যাক্টিভেটেড হয়। তো বিটটা আলটিমেটলি ইন্ট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভেটেড করে দেয়। তো এই ক্ষেত্রে এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক দুইটা পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়ে যায় বলেই প্যানক্রিয়াটিক বিটা সেল এবং হেপাটোসাইটের অ্যাপোপ্টোসিসটা অনেক ইনহ্যান্সলি হয়ে থাকে। এবার আসি এক্সিকিউশন ফেজ। তো এক্সিকিউশন ফেজ ইউজুয়ালি ক্যাসপাসেস 3 অ্যান্ড ক্যাসপাসেস 6 করে থাকে, আগে আলোচনা করেছি। তো কিভাবে এক্সিকিউশন করে থাকে? ইউজুয়ালি এটা হচ্ছে একটি সেল, ঠিক আছে? এই সেলের মধ্যে এটা হচ্ছে ডিএনএ, এখানে ডিএনএ ইউজুয়ালি থাকে, এটা হচ্ছে ডিএনএ। তো সেলের সাইটোপ্লাজমে কিছু এনজাইম থাকে যেটাকে বলা হয় ডিএনএজ এনজাইম, ঠিক আছে? ডিএনএজ এনজাইম। তো কথা হচ্ছে এই ডিএনএজ এনজাইমটা একটি ফ্যাক্টর দ্বারা ইনহিবিটেড হয়ে থাকে, ঠিক আছে? একটি ফ্যাক্টর এই ডিএনএজ এনজাইমকে ইনহিবিটেড করে রাখে। তো যখন এই এক্সিকিউশন ফেজে ক্যাসপাসেস 3 ক্যাসপাসেস 6 রিলিজ হয়, এগুলো কি করে? যেই ফ্যাক্টরটা এই ডিএনএস অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে রাখে, ওই ফ্যাক্টরটাকে ওরা ইনহিবিটেড করে দেয়, যার কারণে ডিএনএস অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। তো ডিএনএসটা কি করে? তখন সাইটোপ্লাজম থেকে এই ডিএনএর মধ্যে চলে যায়, ডিএনএর মধ্যে গিয়ে ডিএনএকে ফ্র্যাগমেন্টেশন করে দেয়, ছোট ছোট এরকম ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ঠিক আছে? এবার আসি ফ্যাগোসাইটোসিস অফ অ্যাপোপ্টিক বডি। তো আমরা জানি এই হচ্ছে একটা সেল, এই সেল থেকে বিভিন্ন অ্যাপোপ্টিক বডি এরকম ফর্মেশন হয়, যেগুলো ফ্যাগোসাইটোসিস হয়। তো কিভাবে ফ্যাগোসাইটোসিস হয়? এই যে সেল মেমব্রেনে কিছু চেঞ্জ হয়, এটা আমি পার্ট 1 ভিডিওতে বলেছি যে যখন আমি মেকানিজম আলোচনা করব তখন ইন ডিটেলস বলবো। তো যখন এই অ্যাপোপ্টিক বডি ফর্মেশন হয়, নর্মালি একটি সেলের যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের ইনার অ্যাসপেক্টে ফসফোটিডাইল সেরিন থাকে, ইনার অ্যাসপেক্টে ফসফোটিডাইল সেরিন থাকে। ইউজুয়ালি একটা সেলের সেল মেমব্রেনের ইনার অ্যাসপেক্টে ফসফোটিডাইল সেরিন থাকে। তো যখন এই অ্যাপোপ্টোটিক বডি ফর্মেশন হয় তখন কি হয়? এই ফসফোটিডাইল সেরিনটা ফ্লিপ আউট হয়ে অ্যাপোপ্টোটিক বডির বাইরে চলে যায়, এরকম সবগুলোর বাইরে থাকে, ঠিক আছে? তো অ্যাপোপ্টোটিক বডির যেহেতু ফসফোটিডাইল সেরিন বাইরে চলে যাচ্ছে, তো এই ফসফোটিডাইল সেরিনটার কাজ হচ্ছে যে এই ফ্যাগোসাইটিক সেল, ওই ফ্যাগোসাইটিক সেলের ফ্যাগোসাইটোসিসটা ইনহ্যান্স করা। এছাড়াও যে অ্যাপোপ্টিক সেলটা, অ্যাপোপ্টিক বডিটা, মেনলি অ্যাপোপ্টিক বডির চারিপাশে আরেকটি অ্যাডহেশন মলিকিউল ফর্মেশন হয়, যেটাকে বলা হয় থ্রম্বোস্পন্ডিন। তো অ্যাপোপ্টিক বডি সারফেসে থ্রম্বোস্পন্ডিন নামে একটি অ্যাডহেসিভ মলিকিউল ফর্মেশন হয়, যার কারণে ফ্যাগোসাইটোসিস ইজিলি অ্যাডহেয়ার করতে পারে এই অ্যাপোপ্টিক বডির সাথে। এছাড়াও ফ্যাগোসাইটোসিস নিজেই কিছু মলিকিউল রিলিজ করে, যে মলিকিউলস ইউজুয়ালি অ্যাপোপ্টিক সেলের সাথে বাইন্ড করে, বাট লিভিং সেলের সাথে বাইন্ড করে না। এছাড়া আরও আরেকভাবে করতে পারে, সেটা হচ্ছে যে অ্যাপোপ্টিক বডি, এই অ্যাপোপ্টিক বডি তার সেল সারফেসে অ্যান্টিবডি দিয়ে কোটেড থাকতে পারে, যে অ্যান্টিবডি ইউজুয়ালি কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেটেড করে দেয়, মেনলি কমপ্লিমেন্ট C1 যে কিউ, এই C1 কিউকে অ্যাক্টিভেটেড করে দিতে পারে। আলটিমেটলি এই কমপ্লিমেন্ট যে ফ্যাগোসাইটিক সেল আছে, ওই ফ্যাগোসাইটিক সেলকে অপশনাইজ করে ফ্যাগোসাইটোসিস করে দিতে পারে। তো আলটিমেটলি এইভাবেই এই অ্যাপোপ্টিক বডিকে ওরা ফ্যাগোসাইটোসিস করে ডিস্ট্রয় করে ফেলে। তো এবার আসে হচ্ছে ইরেগুলার অ্যাপোপ্টোসিস। মানে আমাদের অ্যাপোপ্টোসিস যদি কমে যায় তাহলে কি সমস্যা হয়, যদি বেশি বেড়ে যায় তাহলে কি সমস্যা হয়? অ্যাপোপ্টোসিস যদি কমে যায় তাহলে ইউজুয়ালি আমাদের যেই সব সেলের ডিফেক্ট আছে, ধরলাম এই সেলের ডিফেক্ট আছে, এটা ড্যামেজ করা জরুরি, তাইলে এই সেলটার ড্যামেজ হচ্ছে না, যার কারণে এই ড্যামেজ সেলটা অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে, যার জন্য আমাদের ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে,
ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি অ্যাপোপ্টোসিস কমে গেলে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। তো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন ছাড়াও যদি অ্যাপোপ্টোসিস কমে যায় তাহলে আমাদের অনেক অটো ইমিউন ডিজিজ দেখা যায়। ঠিক আছে, কেন অটো ইমিউন ডিজিজ বেশি দেখা যায়? কারণ আমাদের যেসব সেলগুলো ইমম্যাচিউর বা সেলফ রিয়াক্টিভ, ওই সেলফ রিয়াক্টিভ সেলগুলো কিন্তু অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ইউজুয়ালি এলিমিনেট হয়ে যায়। তো যখন এই অ্যাপোপ্টোসিসটা কমে যায়, সেলফ রিয়াক্টিভ লিম্ফোসাইটগুলো এলিমিনেট হতে পারে না, আলটিমেটলি অটো ইমিউন ভিন্ন ডিজিজ দেখা যায়। আর যদি অ্যাপোপ্টোসিস বেড়ে যায় তাহলে কি সমস্যা হয়? অ্যাপোপ্টোসিস বেড়ে গেলে আমাদের নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হয়। ঠিক আছে, নিউরো ডিজেনারেটিভ অনেক ডিজিজ হয়। কেন হয়? কারণ ইউজুয়ালি আমাদের নার্ভাস সিস্টেমে যদি মিসফোল্ডেড প্রোটিন অ্যাকুমুলেশন হয় তাহলে এই অ্যাপোপ্টোসিসটা ট্রিগার হয়। তো আমাদের নার্ভাস সিস্টেমে যদি মিসফোল্ডেড প্রোটিন অ্যাকুমুলেট হয় তাহলে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ওই মিসফোল্ডেড প্রোটিনটাও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের নার্ভাস সিস্টেমে ওই প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, যার কারণে অনেক নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে। এছাড়া আমাদের ইসকেমিক ইনজুরি হতে পারে অধিক অ্যাপোপ্টোসিসের জন্য। তো ইসকেমিক ইনজুরিটা আমাদের হার্টে বা মায়োকার্ডিয়াল সেলে ইউজুয়ালি হয়ে থাকে। ঠিক আছে, আমাদের মায়োকার্ডিয়ামে হয়ে থাকে ইসকেমিক ইনজুরি, যেটা এক্সেসিভ অ্যাপোপ্টোসিসের জন্য হয়। এছাড়া আমাদের স্ট্রোক হতে পারে অধিক অ্যাপোপ্টোসিসের জন্য। এছাড়াও আমাদের যে ভাইরাস ইনফেক্টেড সেল, ওই ভাইরাস ইনফেক্টেড সেলের ড্যামেজ হতে পারে এই অ্যাপোপ্টোসিসের জন্যে। তো আমি বললাম যে অ্যাপোপ্টোসিস যদি কমে যায় আমাদের হচ্ছে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়। তো এই ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন অনেক পরের কথা। তো তার আগে কিছু চেক পয়েন্ট হয় আমাদের। ঠিক আছে, তো প্রথমে চলে আসি যে আমাদের ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। তো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন মেনলি আমাদের ডিএনএ ড্যামেজের জন্য মেনলি হয়ে থাকে। ঠিক আছে, এই ডিএনএ ড্যামেজ ফ্রি রেডিক্যালস বা রেডিয়েশন, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের জন্য হতে পারে। তো ইউজুয়ালি আমাদের ডিএনএ যখন ড্যামেজ হয় তখন আমাদের একটি টিউমার সাপ্রেসর জিন অ্যাক্টিভেটেড হয়, যেটাকে বলা হয় P53। P53কে TP53ও ইউজুয়ালি বলা হয়ে থাকে। তো যখন আমাদের কোনো সেলের ডিএনএ ড্যামেজ হয় তখন P53 অ্যাক্টিভেটেড হয়। P53 কি করে? P53 হচ্ছে সেল সাইকেলের G1 ফেজকে ইউজুয়ালি ব্লক করে দেয়। ঠিক আছে, তো সেল সাইকেলটা এই G1 ফেজে অনেকক্ষণ ধরে থাকে। তো সেল সাইকেল যখন G1 ফেজে অনেকক্ষণ ধরে থাকে তখন কিছু ফ্যাক্টর এসে এই ডিএনএ ড্যামেজকে রিপেয়ার করে, মানে কিছু রিপেয়ারিং ফ্যাক্টর এসে এই ডিএনএ ড্যামেজকে রিপেয়ারিং করার ট্রাই করে। তো যদি ডিএনএ ড্যামেজটা রিপেয়ার হয়ে যায় তাহলে এই P53 যে ব্লক করে রেখেছিল G1 ফেজে, ওই ব্লকটা আবার সেরে যায়, দেন সেলটা নিজের সেল সাইকেলে আবার প্রসেস করে। বাট যদি এই ডিএনএ ড্যামেজটা রিপেয়ার না করতে পারে, দেখা যাচ্ছে অনেক বেশি ডিএনএ ড্যামেজ, তো রিপেয়ারিং সাবস্টেন্সগুলো ডিএনএ ড্যামেজ আর রিপেয়ার করতে পারতেছে না। তো আলটিমেটলি কি হয়? এই P53 জিনটা অ্যাপোপ্টোসিসকে ট্রিগার করে দেয়। তার মানে দেখা যাচ্ছে আমাদের এই ডিএনএ ড্যামেজ যদি হয় কোনো সেলে, ওই সেলটা হয় G1 ফেজে ব্লক হয়ে, সেল সাইকেলের G1 ফেজে ব্লক হয়ে সেটা ডিএনএ রিপেয়ার করবে, না হয় এইখান থেকে তারা অ্যাপোপ্টোসিস করে ফেলবে, যেটা P53 করে। তো P53 কিভাবে করে? P53 ইউজুয়ালি আমাদের যেই ভিন্ন ফ্যাক্টর আছে BH3, BCL2XL বা ব্যাক সবগুলোকে স্টিমুলেট করে এই অ্যাপোপ্টোসিস করে। তো যাদের এই P53 জিনের মিউটেশন থাকে তাদের P53 কাজ করতে পারে না, যার কারণে তাদের এই অ্যাপোপ্টোসিস হয় না। আলটিমেটলি ডিএনএ ড্যামেজ সেলটা পলিফারেট করে অনেক সেলে কনভার্ট হয়ে যায়, যার কারণে এটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে যায়। তো ম্যালিগন্যান্সি অনেক পরের কথা, আমাদের আগে P53টা ক্রস করে অ্যাপোপ্টোসিস যদি না হয় তাহলে আমাদের ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়। পরের কথা হলো এটা কিন্তু হয়। এবার আসে হচ্ছে আমাদের একটা সেলে কিভাবে ইন্ট্রিনসিক পাথওয়ে এক্সট্রিনসিক পাথওয়ে হয়। তো এক্সট্রিনসিক পাথওয়ে ইউজুয়ালি আমাদের টি সেলের ক্ষেত্রে হয়ে থাকে অলওয়েজ। টি সেলের যেই হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল, ওইগুলো এক্সট্রিনসিক পাথওয়ে করে থাকে। তো ইউজুয়ালি আমাদের হচ্ছে এই টি সেলটা যখন সেলফ রিঅ্যাক্টিভ থাকে বা এই টি সেলের অটোইমিউনিটি তৈরি করতেছে বা ইমম্যাচিউর থাকতেছে, তখনই এই টি সেলকে ড্যামেজ করে এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে। তো চলে আসে মেকানিজম, দেখা যাচ্ছে মাইটোকন্ড্রিয়ায় যে ইন্ট্রিনসিক পাথওয়ে, এটা সেল ইনজুরির জন্য হয়, গ্রোথ ফ্যাক্টর উইথড্রল, ডিএনএ ড্যামেজ বা বিভিন্ন প্রোটিন মিসফোল্ডের মাধ্যমে হয়ে থাকে। অপরদিকে এটা আমাদের ফ্যাজ এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর রিসেপ্টর, যেটা
মানে হচ্ছে ডেট রিসেপ্টর, ওইটার মাধ্যমে রিসেপ্টর লিগ্যান্ড ইন্টারাকশনের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়। তো এখানে অ্যাডাপ্টার প্রোটিন এসে কাজ করে, ইনিশিয়েশন ক্যাসপেস করে, এক্সিকিউশন ক্যাসপেস করে, আলটিমেটলি ব্রেকডাউন অফ সাইটোস্কেলেটন মানে সেলটাকে অ্যাপোপ্টোসিস করে দেয়। অপরদিকে এইখান থেকে একইভাবে যে BCL2 ফ্যামিলিকে ওরা হচ্ছে অ্যাফেক্ট করে, দেন ব্যাক অ্যাক্টিভেটেড হয়। তারপরে হচ্ছে BCL2, BCL-XL এগুলো স্টিমুলেট হয়ে আলটিমেটলি সাইটোক্রোম সি রিলিজ হয়, যেটাও ক্যাসপাসেসকে অ্যাক্টিভেট করে। তো ইউজুয়ালি এই যে ক্যাসপাসেস মানে এক্সিকিউশনাল ক্যাসপাসেস হচ্ছে এক্সিকিউশনাল ক্যাসপাসেস ডিএনএস অ্যাক্টিভিটি বাড়ায়, এই যে ডিএনএর ফ্র্যাগমেন্টেশন করে আলটিমেটলি ডিএনএ কে এভাবে ড্যামেজ করে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ইউজুয়ালি ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে, অ্যাপোপ্টোটিক বডিটা। তো এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস মেনলি। তো দ্যাটস অল অ্যাবাউট অ্যাপোপ্টোসিস। থ্যাংক ইউ।